হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আলোচনা করব ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী নিয়ে। এই প্রশ্নটি এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আসতে চলেছে। তো তাই এই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা করব। তো শুরু করছি। এখানে বলছে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য হলো একটি নিরপেক্ষ আদালত থাকবে। অর্থাৎ প্রত্যেকটা যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রের একটি নিরপেক্ষ আদালত থাকবে। ভারত একটি যুক্তরাষ্ট্র, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য সম্পন্ন। তাই ভারতবর্ষেরও একটি নিরপেক্ষ আদালত থাকবে, নিরপেক্ষ সর্বোচ্চ আদালত। তো তারপর বলছে এই আদর্শের পটভূমিতে এখানে ব্যাপক ক্ষমতা সম্পন্ন একটি সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে। অর্থাৎ এই যে বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্রের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের প্রেক্ষাপটে ভারতবর্ষেও ব্যাপক ক্ষমতা সম্পন্ন একটি সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে। এই কোর্ট ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে আছে। অর্থাৎ এই সুপ্রিম কোর্ট হচ্ছে বিচার ব্যবস্থার শীর্ষে। ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা সেটা একটি পিরামিড আকৃতি, যার সর্বোচ্চ পর্যায়ে বা সবার শীর্ষে আছে সুপ্রিম কোর্ট এবং তার নিচে আছে প্রত্যেকটি রাজ্যের হাইকোর্ট এবং তার নিচে আরও নিম্নাণ আদালতগুলি রয়েছে। তো তারপর বলছে সংবিধানের 141 নম্বর ধারায় বলা হয়েছে ভারতীয় ভূখণ্ডে যত আদালত আছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সমস্ত কোর্টগুলি চলবে। অর্থাৎ 141 নম্বর ধারা সংবিধানের, সেখানে বলা হয়েছে ভারতে যত আদালত বা যত কোর্ট আছে সেই সমস্ত কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে চলবে। আর তাই সমস্ত কোর্টের উপরে অবস্থান করে সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের এই বিচার ব্যবস্থা একটি পিরামিডের আকৃতির মতো। একটু আগেই বললাম যে ভারতবর্ষের এই যে বিচার ব্যবস্থা একটি পিরামিডের আকৃতির মতো, যার শীর্ষে থাকে সুপ্রিম কোর্ট এবং তার অধীনে হাইকোর্ট এবং তার নিম্নে অন্যান্য সাধারণ কোর্টগুলি অবস্থান করে। এবারে আমরা এই সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে জানব। অর্থাৎ গঠন বলতে কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয় সেই সম্পর্কে জানব। বর্তমানে একজন প্রধান বিচারপতি এবং 25 জন অন্যান্য বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। অর্থাৎ একজন প্রধান বিচারপতি এবং 25 জন অন্যান্য বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্টের বিচার বিভাগটি গঠিত হয়। রাষ্ট্রপতি এদের সবাইকে নিয়োগ করেন। তাহলে এদের সবাইকে, অর্থাৎ এই যে 26 জনকে নিয়োগ করে কে? রাষ্ট্রপতি। সাধারণত সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিকে প্রধান বিচারপতির আসনে বসানো হয়। অর্থাৎ সবথেকে যিনি পুরানো বা বয়োজ্যেষ্ঠ তাকেই প্রধান বিচারপতির আসনে বসানো হয়। অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করেন এবং অন্যান্য যে 25 জন বিচারপতি সেটা রাষ্ট্রপতি কী করেন না, ওই প্রধান বিচারপতি যাকে নিয়োগ করা হয়েছে তার পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতি নিয়োগ করেন। এবারে যোগ্যতা, এই যে বিচারপতি এনাদের কি যোগ্যতা? নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা হলো ভারতের নাগরিক হতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি? কোনো হাইকোর্টে অন্তত 5 বছর বিচারক হিসাবে কাজ করতে হবে বা 10 বছর হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে। অর্থাৎ কি না, প্রথমত হচ্ছে ভারতের নাগরিক হতে হবে, দ্বিতীয়ত কোনো হাইকোর্টে অন্তত 5 বছর বিচারক হিসাবে কাজ করতে হবে এবং অথবা সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে। 10 বছর সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে, অথবা রাষ্ট্রপতির মতে একজন বিশেষজ্ঞ মানে আইন বিশেষজ্ঞ হতে হবে। এই হলো বিচারপতি হতে গেলে তাদের যোগ্যতা। এবার তাদের কার্যকাল, অর্থাৎ কতদিন পর্যন্ত তারা কাজ করতে পারে। 65 বছর বয়স পর্যন্ত বিচারপতিরা তাদের পদে বহাল থাকবেন।
তবে সংবিধান ভঙ্গ, অক্ষমতা, দুর্নীতি প্রভৃতি কারণে পার্লামেন্টের উভয় কক্ষের 2/3 সদস্যের দ্বারা তার অপসারণের প্রস্তাব গৃহীত হলে রাষ্ট্রপতি কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন। অর্থাৎ 65 বছর বয়স পর্যন্ত বিচারপতিরা তাদের পদে বহাল থাকেন, কিন্তু যদি সংবিধান ভঙ্গ বা দুর্নীতি বা অক্ষমতার কারণে তাকে বিচারক পদ থেকে সরিয়ে দেওয়া যায়, তবে এক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষের 2/3 সদস্যের সম্মতির প্রয়োজন, এবং সেই যে অপসারণ করবেন সেটা রাষ্ট্রপতি অপসারণ করবেন। অর্থাৎ রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ করবেন, আবার অপসারণ করতে হলে রাষ্ট্রপতি তাদেরকে অপসারণ করবে। এবারে বেতন ও ভাতা, অর্থাৎ এই বিচারপতিদের বেতন কত। বর্তমানে প্রধান বিচারপতির মাসিক 33,000 টাকা এবং অন্যান্য বিচারপতি 30,000 টাকা বেতন পান। এটা 33,000 নয়, বর্তমানে চেঞ্জ হয়েছে। একটু দেখে নিও যে বর্তমানে মাসিক বেতন কত বিচারপতিদের। এছাড়া কি আছে না, এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন। এইবারে ক্ষমতা এবং কার্যাবলী, যেটা মূল বিষয় আজকের আলোচনা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যাবলী। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার ক্ষমতা কাজ করতে পারে বা ক্ষমতা দেখাতে পারে, বা তার কোন কোন ক্ষেত্র আছে তার কাজের ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়গুলো এবারে দেখব। সুপ্রিম কোর্টের কার্যাবলীকে নিম্নলিখিত 5টি ভাগে ভাগ করা যায়। এবার সেই 5টি ভাগ কি কি? প্রথম হচ্ছে মূল এলাকা। সংবিধানের 131 নম্বর ধারায় বলা হয়েছে, আইনগত অধিকারের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ বাঁধলে অথবা 2 বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে যদি বিরোধ দেখা দেয়, তাহলে এই যে বিরোধের মামলা সুপ্রিম কোর্টের মূল এলাকার মধ্যে তার বিচার হবে। অর্থাৎ সংবিধানের 31 নম্বর ধারায় কি বলা হয়েছে না, কেন্দ্র সরকারের সঙ্গে যদি রাজ্য সরকারের কোনো বিরোধ বাঁধে বা 2টি বা তার বেশি রাজ্যের মধ্যে যদি বিরোধ বাঁধে, তবে তার যে বিচার সেটা সুপ্রিম কোর্টের মূল এলাকার মধ্যে হবে বা মূল এলাকার আওতায় পড়ে। এটা হলো সুপ্রিম কোর্টের মূল এলাকা ক্ষমতাগত ক্ষেত্রে। তারপর দ্বিতীয়ত আপিল এলাকা। সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আপিল আদালত। আমরা জানি ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, সেহেতু সর্বোচ্চ আপিল আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সমস্ত আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। অর্থাৎ সমস্ত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা মানে, ধরে নাও তোমার বিরুদ্ধে কোনো কেস হয়েছে, সেটা হাইকোর্টে বা তার নিম্ন কোনো কোর্টে, তাহলে নিম্ন কোনো কোর্টে হলে তুমি প্রথম হাইকোর্টে আপিল করতে পারো। আর যদি হাইকোর্টে তোমার বিরুদ্ধে কোনো কেস বা তোমার বিরুদ্ধে কোনো সাজার অর্ডার হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, তাহলে তুমি তোমার পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করতে পারো। তারপর বলছে এই সুপ্রিম কোর্টে নিম্নলিখিত 4 প্রকারে আপিল করা যায়। 4 প্রকারে আপিল বলতে কি? আপিল মানে হলো তুমি সুপ্রিম কোর্টকে তোমার পুনরায় বিচারের জন্য সুপ্রিম কোর্টে আবার একটা অ্যাপ্লিকেশন দেওয়ার মতো, মানে জানানো যে আমার বিরুদ্ধে এরকম আপিল হয়েছে বা এরকম রায় দেওয়া হয়েছে, আবার এটা সুপ্রিম কোর্টে বিচার করা হোক। তো এই আপিলটা হচ্ছে সাধারণভাবে যদি বলো, এটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশন করার মতো। এটাকে সংবিধানের ভাষায়, মানে বিচার ব্যবস্থার যে সিস্টেম সেই ভাষায় এটাকে আপিল বলা হয়। তো প্রথম কি বলছে, এবার এই আপিল কত ধরনের হয়ে থাকে। প্রথম বলছে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল। কোনো মামলায় হাইকোর্ট যদি এই মর্মে রায় দেয় যে ওই মামলার সঙ্গে সংবিধানের ব্যাখ্যার প্রশ্ন জড়িয়ে আছে, তাহলে হাইকোর্ট সেই মামলা বিচারের জন্য সুপ্রিম কোর্টে আপিল করার অনুমতি দিতে পারে, বা সুপ্রিম কোর্ট সরাসরিও এই অনুমতি দিতে পারে। অর্থাৎ কোনো মামলায় হাইকোর্ট যদি মনে করে যে এটা সংবিধানের ব্যাখ্যার প্রশ্ন জড়িয়ে আছে, কারণ আমরা জানি সংবিধানের ব্যাখ্যাকার হচ্ছে সুপ্রিম কোর্ট। একমাত্র সংবিধানের সমস্ত আইনের ব্যাখ্যা দিতে পারে সুপ্রিম কোর্ট, বা সুপ্রিম কোর্টের সেই অধিকার আছে। এই জন্য সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের ব্যাখ্যাকর্তা। তো সেই জন্য হাইকোর্ট যদি মনে করে যে এই কেসে বা এই মামলায় সংবিধানের ব্যাখ্যার প্রশ্ন জড়িয়ে আছে, তাহলে হাইকোর্ট সেই মামলার জন্য সুপ্রিম কোর্টে আপিলের অনুমতি দিতে পারে, বা সুপ্রিম কোর্ট সরাসরি এই আপিল করার অনুমতিও দিতে পারে।
তারপর দ্বিতীয় আপিল কি? দেওয়ানি আপিল। সুপ্রিম কোর্ট যদি মনে করে কোনো দেওয়ানি মামলায় আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে এবং তার বিচার সুপ্রিম কোর্টে হওয়া উচিত, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি মনে করে কোনো দেওয়ানি মামলা আইনের প্রশ্ন জড়িয়ে আছে, তাহলে তার বিচার সুপ্রিম কোর্টে হওয়া উচিত, তাহলে সুপ্রিম কোর্টে আপিল করা যেতে পারে বা আপিল করা যায়। তারপর তৃতীয়ত কি? ফৌজদারি আপিল। হাইকোর্ট যদি কোনো অপরাধী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়, তাহলে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। অর্থাৎ হাইকোর্ট যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয় বা কোনো সাজা ঘোষণা করে, তাহলে তার বিরুদ্ধে বা সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। এটাকে বলা হচ্ছে ফৌজদারি আপিল। যেটাকে বলা হয় ফৌজদারি আপিল মানে হচ্ছে, দেখবে অনেক কোর্টে এখানে লেখা থাকে হচ্ছে ক্রিমিনাল কোর্ট, অর্থাৎ ক্রিমিনাল কোর্ট মানে হচ্ছে ফৌজদারি কোর্ট, অর্থাৎ যে কোনো ক্রিমিনাল কেসের মামলা কিন্তু এই কোর্টে হয়ে থাকে। তারপর চতুর্থত, বিশেষ অনুমতির মাধ্যমে আপিল। ভারতের যে কোনো আদালতের যে কোনো রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায় বা আপিল করার জন্য সুপ্রিম কোর্ট অনুমতি দিতে পারে। অবশ্য সামরিক আদালত এই এখতিয়ারে পড়ে না। অর্থাৎ ভারতের যে কোনো কোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায় বা সুপ্রিম কোর্ট সেই অনুমতি দেয়। অবশ্য কি না, সামরিক আদালত এর এখতিয়ারে পড়ে না। সামরিক আদালত আলাদা আছে, তাদের বিচার বা সামরিক ক্ষেত্রের কোনো ব্যক্তির বিচার কিন্তু সেই কোর্টে হয়, সেই সমস্ত বিচার কিন্তু এখানে হয় না। এটাকে বলা হচ্ছে বিশেষ অনুমতির মাধ্যমে আপিল। এবারে কি? পরামর্শদান এলাকা। রাষ্ট্রপতি কোনো গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে সুপ্রিম কোর্টে পরামর্শ চাইতে পারে, তবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে বাধ্য নয়। আবার রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের পরামর্শ, আবার রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ মতো কাজ করতে বাধ্য নয়। তবে সাধারণত রাষ্ট্রপতি কোর্টের পরামর্শ গ্রহণ করে থাকেন। যেমন বেরুয়ারি হস্তান্তরের ক্ষেত্রে তিনি পরামর্শ গ্রহণ করেছিলেন। তার মানে কি না, পরামর্শ দানের ক্ষেত্রে কি রাষ্ট্রপতি যে কোনো সমস্যার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে, আবার নাও দিতে পারে। যেমন সুপ্রিম কোর্টের স্বাধীনতা আছে, আবার রাষ্ট্রপতিরও স্বাধীনতা আছে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারে, আবার নাও নিতে পারে। তবে সাধারণত কি দেখা যায় যে সুপ্রিম কোর্টের পরামর্শ তিনি নিয়ে থাকেন। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের পরামর্শদানগত ক্ষমতা। এবার হচ্ছে লেখজারি এলাকা। সংবিধানের 32 নম্বর ধারায় বলা হয়েছে, সুপ্রিম কোর্ট জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে অধিকার ভঙ্গকারীর উপর 5 ধরনের লেখ বা নির্দেশ জারি করতে পারেন। অর্থাৎ সংবিধানের 32 নম্বর ধারায় কি আছে না, সুপ্রিম কোর্ট কি করতে পারে? জনগণের মৌলিক অধিকার রক্ষা করার জন্য আমরা জানি আমাদের 6টি মৌলিক অধিকার আছে। সেই মৌলিক অধিকার রক্ষা করতে, বা যদি কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা যে কোনো কিছু যদি এই অধিকার ভঙ্গ করে, তবে এই ভঙ্গকারীর উপরে 5 ধরনের লেখ জারি করতে পারেন। এই 5 ধরনের লেখ কী কী? 1 নম্বর হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, 2 নম্বর পরমাদেশ, তৃতীয়ত প্রতিষেধ, চতুর্থত অধিকার পৃচ্ছা এবং পঞ্চমত উৎপ্রেষণ। এই 5 ধরনের লেখ জারি করতে পারে। তো এই 5 ধরনের লেখ সম্পর্কে পরে আলোচনা করা হবে। তো লেখ জারির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই 5 ধরনের লেখ জারি করতে পারে। এইবারে অন্যান্য ক্ষমতা। উপরিউক্ত ক্ষমতা ছাড়া সুপ্রিম কোর্ট আরও একটি ক্ষমতা ভোগ করে। আদালত অবমাননার জন্য শাস্তি দিতে পারে, মামলার রেকর্ড সংরক্ষণ করতে পারে এবং নিজের প্রয়োজনে কর্মী নিয়োগ করে থাকে। অর্থাৎ এই উপরিউক্ত এই যে ক্ষমতাগুলো ছাড়াও কিন্তু আদালত কী করতে পারে? যদি কোনো ব্যক্তি আদালত অবমাননা করে, তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করতে পারে বা তার সাজা দিতে পারে, এবং যে কোনো মামলার রেকর্ড সংরক্ষণ এবং কর্মী নিয়োগও নিজে করতে পারে। এটা হলো সুপ্রিম কোর্টের আরও বেশ কিছু ক্ষমতা। এইবারে পদমর্যাদা।
ভারতীয় সুপ্রিম কোর্ট ব্যাপক ক্ষমতার অধিকারী, তবে সমালোচকরা বলেছেন সুপ্রিম কোর্ট অনেক সময় রক্ষণশীল ভূমিকা নিয়েছে, যেমন রাজন্য ভাতা বিলোপ, ব্যাংক জাতীয়করণ প্রভৃতি প্রগতিশীল আইনের বিরুদ্ধাচারণ করেছে। অর্থাৎ যে কোনো বিষয়ে সমালোচনা থাকে, তো সেরকমভাবে সুপ্রিম কোর্টের এই যে ক্ষমতা, এই ক্ষমতা নিয়ে অনেকে সমালোচনা করেছেন। সেখানে অনেকে বলেছে যে সুপ্রিম কোর্ট মানে নিজের খেয়ালখুশি মতো, নিজের ক্ষমতা আছে বলে খেয়ালখুশি মতো ডিসিশন নিয়েছে বা বিভিন্ন আইনের বিরুদ্ধাচারণ করেছে, যেমন রাজন্য ভাতা বিলোপ এবং ব্যাংক জাতীয়করণ। তারপর বলছে সমালোচিত হলেও সুপ্রিম কোর্টের ভূমিকা প্রশংসনীয়। বিচারপতি কৃষ্ণস্বামী আইয়ার বলেছেন, পৃথিবীতে যত সুপ্রিম কোর্ট আছে তার মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট সবথেকে বেশি শক্তিশালী। তবে কথাটি অতিরঞ্জিত হলেও এটা বাস্তব, কিছুটা হলেও এটা এর মানে এই কথাটির সত্যতা আছে। তারপর বলছে শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে নয়, সংবিধানের অভিভাবক হিসাবে আদালত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা আমরা জানি যে সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকর্তা সুপ্রিম কোর্টকে বলা হয়। তো সেই জন্য বলছে যে ব্যক্তি স্বাধীনতা রক্ষাই নয়, সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসাবেও সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি কোনো আইন বা আদেশ সংবিধান বিরোধী হয়, তাহলে সুপ্রিম কোর্ট সেই আইনের নির্দিষ্ট পদ্ধতি অনুসারে অবৈধ বলে তাকে ঘোষণা করতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি মনে করে যে কোনো আইন সংবিধান বিরোধী বা কোনো কিছু নির্দেশ সংবিধান বিরোধী, তবে সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করতে পারে বা অবৈধ বলে ঘোষণা করতে পারে। তারপর বলছে সুপ্রিম কোর্টের এই ক্ষমতাকে বলা হয় বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা। অর্থাৎ সুপ্রিম কোর্ট এই যে নির্দেশ বা আইনকে বাতিল করতে পারে, এটাকে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা। এটা কিন্তু অনেক সময় শর্ট প্রশ্নে আসে যে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা বলতে কী বোঝো। অর্থাৎ সুপ্রিম কোর্ট মনে করলে সংবিধান বিরোধী কোনো আইন বা নির্দেশকে অবৈধ বলে ঘোষণা করতে পারে। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা। তারপর বলছে শুধু তাই নয়, বর্তমানে নির্বাচিত প্রতিনিধি ও আমলাদের মধ্যে যে হারে ব্যাপক দুর্নীতি প্রবেশ করেছে, শাসন ব্যবস্থার প্রবেশ করে শাসন ব্যবস্থার ঘুণ ধরিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্বাধীন এবং নির্ভীকভাবে সোচ্চার হয়ে জনগণের প্রশংসা পাচ্ছে। অর্থাৎ বর্তমানে আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে দলীয় যে ব্যাপার স্যাপার মানে বিচার ব্যবস্থার মধ্যে বা শাসন ব্যবস্থাকে ঘুণ ধরিয়ে দিচ্ছে বা দেশের সমস্যা তৈরি করছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রুখে দাঁড়াচ্ছে বা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নির্ভীক এবং স্বাধীনভাবে কাজ করছে। সেজন্য জনগণের কাছে সুপ্রিম কোর্ট প্রশংসা পাচ্ছে। তাই বলা যায় ভারতের সুপ্রিম কোর্ট যথেষ্ট ক্ষমতার অধিকারী। পদমর্যাদার দিক থেকে এই কোর্টের কার্যাবলী ভারতের শাসন ব্যবস্থা তথা বিচার ব্যবস্থাকে যথেষ্ট শক্তিশালী ও সংগঠিত করেছে। তাই বলা যায় কি না, সুপ্রিম কোর্টের এই যে ক্ষমতা, এই ক্ষমতাগুলোর জন্যই সুপ্রিম কোর্ট কিন্তু স্বাধীন এবং নির্ভীকভাবে তার কাজ করতে পারে এবং ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে রক্ষা করার ক্ষেত্রে এই সুপ্রিম কোর্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটাই হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী। এই প্রশ্নটা কিন্তু এবছর অর্থাৎ 2025 সালে এইচএসে অবশ্যই আসতে চলেছে। তবে প্রশ্নটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নটা অবশ্যই তোমরা পড়ে যাবে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।